ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, আপনি আমাদের জানাবেন এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ স্নেহা। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরিয়া গ্রামে। আমরা এখানে দেখেছি যে গত বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর একটি পয়েন্টে এখানে ভাঙন দেখা দেয়। এই ভাঙনের ফলে এই এলাকার 5টি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে প্রতিটি গ্রাম থেকে পানি নেমেছে। পানি নামার সাথে সাথে আমরা দেখেছি যে যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু ফুটে উঠছে। আমি আমার পিছনে যে দৃশ্যটি দেখাতে চাই যে গতকালও এখানে আমরা দেখেছি যে প্রায় 15 থেকে 20 ফিট পানি ছিল, সেটি কিন্তু এখন একেবারে শুকনো অবস্থায় পড়ে আছে। তবে এই যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে চিত্র আর এখনকার চিত্র আসলে অনেকটা পার্থক্য আমরা দেখতেছি। যে এই যে ভাঙন মেরামতের জন্য এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করছে। তারা সকাল থেকে আমরা দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেছে, সেগুলোকে বালু ভরাটের মাধ্যমে জিও ব্যাগ তৈরি করছে, এগুলো এই ভাঙনের মধ্যে ফেলবে এবং এটিকে সংস্কার করবে। তবে এছাড়া আমরা দেখেছি যে এই এলাকার কিছু মানুষের অভিযোগ করছে যে গতকাল যারা পানিবন্দী ছিল সেই সব মানুষদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদান করা হয়নি। তারা অভিযোগ করছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শুকনো খাবার কিংবা কোনো ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হয়নি। তবে আমরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনিও বলেছিলেন যে তাদের তালিকা করা হচ্ছে, তাদের তালিকা করার পরবর্তীতে তাদেরকে সহায়তা করা হবে বলে তিনি বলছিলেন। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে শুধু তালিকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে বলে তারা বলছেন। আমরা এখানে একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো। আসলে আমরা দেখেছি যে সবসময় মানুষ ভাঙে এবং এই নদীগুলো ভাঙার পর আপনারা মেরামত করেন। আসলে মানুষ চাইছে যে টেকসই বাঁধ মেরামতের জন্য আপনারা আসলে কি ব্যবস্থা নেন এইসব বিষয়ে? টেকসই বেড়িবাঁধের জন্য আমরা একটা মুহুরী কুয়া বন্যা নিয়ন্ত্রণ সেচ প্রকল্প একটা ডিবিবি আমাদের মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে। এটা 1 থেকে 5 হইলেই আমরা আগামীতে টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা কাজ করে যাবো আর কি। এখন যে বাঁধ যেটি ব্রিজ হয় আসলে টেম্পোরারি কাজ করে দেবো। টেম্পোরারি কাজ করে মাটির বাঁধ তো যে কোনো মুহূর্তেই প্লাস্টার আসলেই ঝুঁকির মধ্যে পড়ে যায় আর কি। আমরা কথা বলছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তার সাথে, তিনি বলছিলেন যে আসলে মুহুরী নদীর যে ভাঙন সেটি হয়েছে, সেটি আগামী 2-1 দিনের মধ্যে এই বাঁধটি মেরামত করা হবে। এই বাঁধটি মেরামত করা হলে আসলে এই এলাকার মানুষের কিছুটা অন্ততপক্ষে সাময়িক কিছুটা উপকৃত হবে। তবে এখানকার মানুষ বলছে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে পানি নিষ্কাশনের জন্য যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো অনেক জায়গায় আসলে শুরু অবস্থায় রয়েছে। বিশেষ করে ঝোপঝাপ সহ বিভিন্ন গাছপালার থাকার কারণে কিন্তু এগুলো পানি নিষ্কাশন কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়। এই পানি নিষ্কাশন বাধাগ্রস্ত যাতে না হয় সেজন্য এই ঝোপঝাপগুলো পরিষ্কার করার জন্য এখানকার পানি উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয়রা কিন্তু বারবার বললেও কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সেসব বিষয়ে কোনো নজর দেয় না। এই যে ভাঙনটি এখানে রয়েছে, এই ভাঙনটি কিন্তু গত 2 বছর যাবৎ এখানে কিন্তু ছিদ্র রয়েছে। ছিদ্র দিয়ে ছুঁয়ে পানি গেলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার বলা হলেও কিন্তু তারা কোনো এই বাঁধটি ছিদ্রটি মেরামতের জন্য কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে কিন্তু এটি বড় ধরনের একটি ভাঙন সৃষ্টি হয়েছে বলে কিন্তু তারা বলছে। তো এই ছিল আমার কাছে ফুলগাজীর বন্যার সর্বশেষ তথ্য। স্নেহা। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীতে 2 নদীর বাঁধ ভেঙে যাওয়া সর্বশেষ পরিস্থিতি। কুষ্টিয়া ঊর্ধ্বমুখী চালের বাজার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাসের সঙ্গে। তিতাস, আপনি আমাদের জানাবেন চালের দাম প্রতি কেজি কত টাকা বেড়েছে, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, সেই সাথে কেন চালের দামটা আসলে বেড়েছে? স্নেহা, আসলে হঠাৎই কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে ঈদের পর থেকে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে
3 টাকা করে। আপনি জানেন কিছুদিন আগেই কিন্তু বড় মৌসুম চলছিল, এই বড় মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কুষ্টিয়ার যে চালের বাজার সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে কেজিতে 3 টাকা বেড়ে 78 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চালও কেজিতে 2 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে। এবং মোটা যে আটাশ চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এবং সর্বনিম্ন যে চাল, অর্থাৎ যেটাকে আমরা মোটা চাল বলি, গরিবের চাল বলি, সেই চালটিও কিন্তু বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু এখন বর্তমানে 54 টাকার কেজির নিচে কিন্তু কোনো চাল নেই। অর্থাৎ সব ধরনের যে চাল রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি প্রায় 2 থেকে 3 টাকা করে বেড়েছে। আসলে এই যে চালের দাম এই সময় বৃদ্ধিতে কিন্তু ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছে যে কিছুদিন আগেই কিন্তু বড় মৌসুম শেষ হয়েছে, বড় মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই চালের দাম বৃদ্ধিতে তারা এক প্রকার মিল মালিকদের কারসাজিকে দুষছেন। তারা বলছেন যে মিল মালিকরা কিন্তু বরাবরই এই যে মৌসুম শুরু হলে চালের দাম কিছুটা কমায় এবং মৌসুম শেষ হলেই কিন্তু চালের দাম তরতর করে বৃদ্ধি পেতে থাকে। তাই তারা বলছে যে যতদিন না পর্যন্ত শক্তভাবে এই মিল মালিকদের বিরুদ্ধে অভিযান চালানো না হবে এবং বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা না করা হবে, চালের দাম কিন্তু এভাবে বাড়তেই থাকবে। আর এই চালের দাম বৃদ্ধি নিয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কিছু করার নেই, কারণ তারা মিল গেট থেকে চাল বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বেশি দামে বেচছে। তারা বলছে ঈদের পর থেকে হঠাৎই দেশের অন্যতম বৃহত্তর সরু চালের মোকাম যে কুষ্টিয়ার খাজানগর, সেখানে প্রতিটি মিলেই কিন্তু মিল গেটে কেজি প্রতি চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে। তাই কিন্তু তারা বাধ্য হচ্ছেন বেশি দামে চাল বিক্রি করতে। তারা বলছে যদি মিল গেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বিক্রি করতে পারবে। তবে এ বিষয়ে আমরা যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিক, আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকের কিন্তু বরাবরের মতো একই অজুহাত যে হঠাৎ ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং বাজারে তারা পর্যাপ্ত পরিমাণ মিলের জন্য ধান পাচ্ছে না, যার কারণে কিন্তু চালের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে। তবে আমরা দেখেছি বরাবরই কিন্তু কুষ্টিয়ার এই চালের বাজারটি কিন্তু এই মিল মালিকদের হাতেই নিয়ন্ত্রিত হয়। কথিত রয়েছে যে কুষ্টিয়ার বড় বড় মিল মালিকদের কাছে এক প্রকার এই চালের যে বাজার সেটি কিন্তু জিম্মি হয়ে পড়েছে। তারা যখন খুশি তখন ইচ্ছা মতো চালের দাম বাড়ায় এবং চালের দাম কমায়। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে হঠাৎ আমরা দেখছি ঈদের পর থেকে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এই চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি এবং কত টাকা চালের দাম বেড়েছে? আসলে এখন তো ভরা মৌসুম, এটা আমাদের কাছে একেবারে অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে ঈদের আগে আমরা অনেক রিজনেবল দামে কিনছি। ঈদের পরে হঠাৎ করে মিল বন্ধ ছিল, ঈদের পর মিলাররা বলছে ধানের দাম বাড়তি হয়েছে। তারা সেই এক্সকিউজটা তারা দেখাচ্ছে। আমরা জানি না নিউজটা অথেন্টিক কিনা, তবে ওই প্রত্যেক কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বাড়তি রেটে আমাদের ঈদের পর থেকে চালগুলো কিনা লাগছে। এবং মার্কেটে সাপ্লাই পর্যাপ্ত না, মানে যে পরিমাণ ডিমান্ড তার সাথে সাপ্লাই কম, ডিমান্ড অনেক বেশি। সব মিলে বাজার অস্থিতিশীল। যেমনটি শুনছিলেন খুচরা বিক্রেতারা, আসলে খুচরা বিক্রেতার কিন্তু এক প্রকার যারা বড় বড় মিল মালিক রয়েছে তাদেরই দোষাচ্ছেন। তারা বলছেন যে আসলে বাজারে কিন্তু এই যে চালের দাম বাড়ছে এর পিছনে কিন্তু কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিকগুলো রয়েছে তারাই দায়ী। স্নেহা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে এবং প্রতিদিন কিন্তু এই মিলগুলো থেকে দেশের বিভিন্ন জেলায় 100 ট্রাক চাল চলে যায়। তাই যখন কুষ্টিয়ার চালের বাজার ঊর্ধ্বমুখী হয় তখন কিন্তু সারা দেশের চালের বাজারই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া থেকে চালের বাজারে সর্বশেষ খবরাখবর। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। এ নিয়ে আর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তন্দ্রা, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। আপনি আমাদের জানাবেন কি কি দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এবং সড়কে যানজটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন?
নতুন বাজারের পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে তাদের ব্লকের কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যেমনটা দেখছি আমরা যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ লাঠিচার্জ করেছিল শিক্ষার্থীদের উপর, এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং বহিষ্কৃত যে শিক্ষার্থীরা আছে তাদের প্রত্যাহারের দাবিতে, এবং সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এখানে আজকে আন্দোলন করছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা এখানে ব্লকের কর্মসূচি পালন করছে, এবং এখানে কিন্তু ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই আছেন এবং তারা নানা ধরনের প্ল্যাকার্ড এবং ব্লকেট নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং এখানে কিন্তু সকালে এখানে লাঠিচার্জ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখানে লাঠিচার্জ করা হয়েছে এবং কিছু শিক্ষার্থীদের উপর এখানে লাঠিচার্জ করা হয়েছে। এবং শিক্ষার্থীদের অবস্থা যদি বলি, তারা বলছেন যে আসলে তাদের উপর যতই লাঠিচার্জ করা হোক তবুও এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আসলে পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন। আমরা একটু কথা বলতে চাই, ভাইয়া আজকে যে আপনাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে কেন করা হয়েছে? আমরা মূলত এখানে ব্লকেট আন্দোলন করছিলাম, আমাদের কিছু ভাই ও বোনকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। এমন সময় প্রশাসন এসে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ শুরু করে, আমাদেরকে মারতে মারতে পিছাই দেয়। এর মাঝখানে হঠাৎ করে কিছু পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায় টানতে টানতে, আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবাস হয়ে গেছে, আমার পুরো গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে ফেলছে। 7-8 জন মিলে নাতি কিল ঘুষি লাঠিতে মারছে আমাকে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠিচার্জ করলো, আমরা এর বিচার চাই। এবং আমাদের তাই নয়, এখানে কিন্তু একটি আপু আছে, আপুরও কিন্তু তারা বলছেন যে আপুকেও তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা লাঠিচার্জ করেছে আসলে। এবং ভাইয়া একটু যদি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম। আজকে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের 26 জন শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 মাস যাবৎ তাদেরকে বহিষ্কার করার পরে ইভেন বিশ্ববিদ্যালয় ঈদের একদিন আগে, কোরবানির ঈদের একদিন আগে তাদেরকে মেইলের মাধ্যমেও বহিষ্কার আদেশ জানিয়ে দেয়। স্টুডেন্টরা এই সমস্যাটা 2 মাস ধরে চলতেছিল। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল সম্মুখ সারির সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে হয়রানি করছিল। এর প্রতিবাদে আজকে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শুধু ইউআইইউ এর স্টুডেন্টরা না, তাদের সাথে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি আজকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের মতো করে আমরা সবাই তাদের সাথে একত্রিত হয়ে রাস্তায় নেমেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর আক্রমণ করে, উপর্যুপরি লাঠিচার্জ করে, পুলিশ বুটের পাড়া দিয়েছে। আমার বোন জুলাইয়ের সহযোদ্ধা, আমরা একসাথে ছিলাম, আমাদের আরো 2 জন বোন তারা হসপিটালে আছে। জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের যে নারী শিক্ষার্থী ছিল তাদেরকে বুটের বাড়ি দিয়েছে, বুটের পাড়া দিয়েছে, এবং একজন পুরুষ পুলিশ বুট দিয়ে বাড়ি দিয়েছে, আমার কোমরও বাড়ি দিয়েছে। যেমনটা বলছিলেন যে আসলে এখানে তারা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আসলে তারা আন্দোলন চালাচ্ছে, তারা এখানে আন্দোলন করছেন, ব্লকের কর্মসূচি পালন করছিলেন। তবে পুলিশের এই অতর্কিত হামলা এবং লাঠিচার্জে কিন্তু তারা এখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে আছেন এবং তারা সেই লাঠিচার্জের আসলে প্রতিবাদ করছেন। এখন পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি এখানে তারা পালন করছেন এবং তাদের দাবির পাশাপাশি তারা এখন এটিরও আসলে বিচার তারা চাচ্ছেন। তো এই ছিল স্নেহা, নতুন বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে, শুনছিলাম তার বিস্তারিত। নৌবাহিনীর হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। To communicate in the coastal area mostly, because our coastal area which gives us the fishery, the fishes, the maritime issues which are around the coastal area. And our coast is very rich in fisheries, in the supply of protein, let me say in a different term, and also many other things. It could be very good area for tourism. Wherever I go, the chairman knows that wherever I go, I try to see if we could facilitate tourism within the country. And myself and Arif, we have been going to nook and corner to the places where probably when being Navy, we might not be in danger going there. So, what do we need? We need hydrography all through. Hydrography means that if I'm a surveyor,
of land in survey forces, being an artilleryman. My specialty was locating and survey. So I know how important it is. For example, I'm not blaming anybody. We are, you know that the World Bank is giving us over $650 million. They've already sanctioned for Bay Terminal, breakwater and the channel. Somebody has already shown the Bay Terminal, which is incidentally have some kind of a natural small little sand island which could be used for the Bay Terminal. It is so naturally located. But then, my experience of this last 10 months that in our country, the ministries have no connection with each other. Everybody is doing their own. It's not today. It's right from the beginning. Imagine, somebody comes and they repair the road, and next day somebody comes and digs the road. That's what we see every time in Dhaka city. First of all, comes the TNT, they dig the road, then they repair. Then they come the Wasa and they dig the road, they repair. And then somebody else comes and he digs the road because something else has to be done. This is the scenario in the government as well. Now, I was surprised. I don't know whether it is the fault of or oversight of the organizers, the fisheries. I'm sorry. Thank you that you have not forgotten. The fisheries have their own hydrographer. They have won their hydrographic ship, I was told, though I have not seen yet one. Yes, they have the vessel. And the other day I went and I found that they're constructing a station, hydrographic station, somewhere in Torfeshan. Somewhere in Kochopi, I believe. Kochopi. I said, what it is? It said that is the fishery hydrographic station or something else. আপনি জানেন কি? Torfeshan. So fishery is also very important. Fisheries also have the hydrographic vessels, small or big. They have a hydrographic section, and I would have been very happy if fishery advisor was here. She's very keen in going with me and developing the fish thing. I have told her, and I am also trying to have a fish harbor. There was somebody who was supposed to come with me, but incidentally that day I had some important meeting, cabinet meeting probably. I couldn't meet, but probably next time. But let me বাংলায় বলি, যারা আমাদের প্রিন্ট মিডিয়া আছেন, আমি চেষ্টা করছি যদি আছি আরো কয়েক মাস বিফোর দি ইলেক্টেড গভর্নমেন্ট কামস, এখনো আমার দরজা খোলা ফর ফিশারি পোর্ট। আমরা মাথার বাড়িতে দিতে পারি জায়গা, আমরা বে টার্মিনালের কাছাকাছি দিতে পারি, or any other offshore island আমরা দিতে পারি। তো আমার আহ্বান, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা যদি তাদের প্রবোধন নিয়ে আসেন যত সত্তর সম্ভব, কারণ এখন মোটামুটি ইজি টু গেট দি অ্যাক্সেস, এরপরে হয়তো অত ইজি হবে না। দ্বিতীয়টি আমার আহ্বান, এখানে যেহেতু যদিও নট কানেক্টেড উইথ ওশেনিক সার্ভে, বাট ইয়েস ইট ইজ, আমি বলেছি যে আমরা একটা ডকইয়ার্ড বানাতে চাই মাতারবাড়ি ডিপসি পোর্টের সাথে, এবং সেটার জন্য স্টিল ওপেন। আমি বিদেশে যেখানেই যাই, আই হ্যাভ বিন টকিং টু দেম দ্যাট ইফ দে আর ইন্টারেস্টেড ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে অনেকেই আছেন, আমাদের ex-naval chief and others who are probably looking into some kind of business or friends. You can always invite them. দর্শক, নৌবাহিনীর হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এতক্ষণ ছিলাম সেখানে।
দেখছেন দেশ জনপথ লাইভ। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনার সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, সেই সাথে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা কেমন মিলছে জানাবেন। দেখুন, ডেঙ্গু বরগুনার বুক থেকে একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। গতকাল রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গিয়েছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছর মোট 20 জন মানুষ মারা গিয়েছে। এছাড়াও প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বরগুনা সদর হাসপাতালগুলোতে। এছাড়া আমরা গতকাল যে অবস্থাটা দেখেছি তার থেকে কিছুটা হলেও কমেছে। গতকাল আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছিলাম সেখানে কিন্তু 83 জন রোগী থাকলেও আজ আমরা স্বাস্থ্য বিভাগের যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু 63 জন রোগী দেখেছি। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বরগুনার শুধু সদর উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকলেও কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি বরগুনার বাইরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিনই কিন্তু এভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষ অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং গত বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুব একটা না বাড়লেও এবছর কিন্তু সেই 6 মাসে কিন্তু গত এক বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা খুব বেশি বেড়ে গিয়েছে। আমি যদি একটু আপনাকে তথ্য জানিয়ে রাখি যে এবছর মোট 2221 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এই আমরা ডেঙ্গু ওয়ার্ডগুলোতে ঘুরেছি এবং এখানে এসে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, এখানে রোগী যারা এবং রোগীর স্বজনরা আমাদেরকে যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে এখানে সকল ধরনের চিকিৎসা সেবা কিন্তু তারা ঠিকভাবে পাচ্ছে না। বিশেষ করে ডেঙ্গু রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে সিবিসি পরীক্ষা, সেটি এখানে ঠিক পর্যাপ্ত না থাকার ফলে তারা কিন্তু বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে করছে। যে বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই বেসরকারি ক্লিনিকগুলো কিন্তু অধিকাংশ মানহীন এবং মানহীন ক্লিনিক থেকে সিবিসি রিপোর্ট আনার ফলে কিন্তু চিকিৎসকরাও কিন্তু তাদের যে চিকিৎসা দিতে গিয়েও কিন্তু বেগ পেতে হচ্ছে। এছাড়া এইখান থেকে যে ওষুধ দেওয়ার কথা সেই ওষুধ কিন্তু তারা হসপিটাল কর্তৃপক্ষ সঠিকভাবে সরবরাহ করতে পারছে না। এখানে যে নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষ রয়েছেন তারা কিন্তু ওষুধগুলো বিভিন্ন জায়গা থেকে কিনতে হচ্ছে, এতে কিন্তু তাদেরও অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগের এবং এখানে তত্ত্বাবধায়ক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তত্ত্বাবধায়ক আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন, বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য 50 শয্যার যে ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে সেখানে প্রতিদিন প্রায় 200 থেকে 300 রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এতে কিন্তু বড় ধরনের সমস্যা হচ্ছে। ডেঙ্গুর যে মহামারী সেই মহামারীর কারণ অনুসন্ধান করতে গবেষকরা বরগুনায় এসেছেন। তারা যেটি আমাদেরকে বলেছেন যে এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করার ফলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে শুনছিলাম ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি। বাড়ছে করোনার প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম ও সুমিত সরকার সুমন। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রামে এ পর্যন্ত করোনার কতজন শনাক্ত হয়েছে, সেই সাথে জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা? চট্টগ্রামে কিন্তু করোনার যে বাড়া সেটি বাড়ছে, কারণ গত কয়েকদিন ধরে করোনা বাড়ার কারণে এখন পর্যন্ত চট্টগ্রামে যেটি গতকালকে সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য দিয়েছিল সেটিতে এখন পর্যন্ত 54 জন আক্রান্ত হয়েছেন বলে আমরা জেনেছি। এখন ইতিমধ্যে গত 2-3 দিন আগে কিন্তু করোনা আক্রান্ত হয়ে একজন ইন্তেকাল করেছেন। তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম মিরেশ্বরা এলাকায়। তিনি কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি আসলে আক্রান্ত সংখ্যা হচ্ছে নগরীতে, কারণ নগরীতে প্রতিদিনই গড় যদি আমরা হিসাব করি তাহলে 10 থেকে 12 জন গড়ে আসলে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে গত কয়েকদিন আগে যখন এই করোনার নতুন ভেরিয়েন্ট আসা শুরু করছে তখন কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ একটি সভা করছেন। সেই সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মাও শিশু হাসপাতাল সহ সিটি কর্পোরেশন সরকারি বেসরকারি যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থার কর্মকর্তার সাথে আলাদা বৈঠক করেছেন। সেই বৈঠকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নতুন যে ভেরিয়েন্ট সেটি কিন্তু আগের যে করোনা ভাইরাস ছিল সেটি থেকে 8 থেকে 9 গুণ বেশি শক্তিশালী। সেজন্য আসলে মানুষের সচেতনতার কোনো বালাই নেই, কারণ এখন নতুন যে করোনার ভেরিয়েন্ট সেটিতে জ্বর সর্দি না আসলেও মাংসপেশিতে ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং ক্লান্ত লাগার কথা বলছেন চিকিৎসকরা। এদিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। শুধু 50 শয্যার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডগুলোতে যারা
অন্যান্য রোগে আক্রান্ত, তার পাশাপাশি যদি করোনা আক্রান্ত হয় তাদেরকে করোনা চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চমেক হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি জেনারেল হাসপাতাল যেটি রয়েছে আন্তর্জাতিক এলাকায়, সেখানেও কিন্তু করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি যেমনটি বলেছেন, হাসপাতালে কিন্তু যারা করোনা আক্রান্ত আছেন তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরের পাশাপাশি জেলার সবগুলো উপজেলায় কিন্তু আলাদা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমরা এখন চলে যাবো মুন্সিগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আছেন, তিনি জানাবেন করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে বিস্তারিত। জি ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু আসলে আস্তে আস্তে করোনার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আসলে বাড়ছে বলে আমরা জেনেছি। সেই অনুযায়ী মুন্সিগঞ্জে প্রায় 17 লাখ মানুষের যেই চিকিৎসার একমাত্র হাসপাতাল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু এখনো পর্যন্ত করোনার কিট নেই বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। এখানে কিন্তু সকাল থেকে কয়েক হাজার মানুষ কিন্তু আসলে তারা চিকিৎসা নিতে এসেছেন। তারা কিন্তু এই একেবারে গাদাগাদি করেই কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে বলে আমরা এখানে জানাবেন যে মুন্সিগঞ্জ জেনারেল সামাজিক দূরত্ব বজায় আছে কিনা? আসলে এখানে কোনো করোনার জন্য কোনো ব্যবস্থাই নাই, কারণ এখন দেখতেছেন গাদাগাদি করে সবাই ডাক্তার দেখাইতেছে, কোনো দূরত্ব নাই, কারো মাঝখানে কোনো দূরত্ব নাই। যে করোনা যে সংক্রমণ শুনছি নাকি আবারও বৃদ্ধি পাইতেছে, তারপরও মানুষের মধ্যে সচেতনতা নাই। এই যে অবস্থা, কোনো দূরত্ব নাই, কোনো করোনার জন্য কোনো পদক্ষেপ নাই এখানে। আশা করি আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি যে করোনা ভাইরাস আবারও বৃদ্ধি পাইতেছে, যাতে এটার ব্যবস্থা নেই, যাতে পাবলিকের মধ্যে যেন দূরত্ব বজায় থাকে, আর দূরত্ব বজায় থাকে যেন ডাক্তার সঠিকভাবে যেন সবাই দেখে। যে স্নেহা, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু একেবারেই সামাজিক যে দূরত্ব থাকার কথা, সেই দূরত্ব কিন্তু আমরা আসলে সকাল থেকে দেখতে পাইনি। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে বার্তা হিসেবে তারা বলছেন যে সামাজিক দূরত্ব মেনে তারা আসলে করছেন, কিন্তু আসলে আমরা সকাল থেকে কিন্তু ওই রকম পরিবেশটি আসলে আমরা পাইনি। এখানে কিন্তু একেবারে গাদাগাদি করেই কিন্তু আসলে এখানে তারা চিকিৎসা নিতে এসেছেন। এবং এখানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এখনো পর্যন্ত করোনার যেই কিট, সেই কিট নেই। এখানে কিন্তু আসলে পরীক্ষা হচ্ছে না। যাদের আসলে করোনার সিনড্রোম, তারা কিন্তু বেসরকারিভাবে প্রায় 5,000 টাকা করে কিন্তু আসলে বাহিরে থেকে তাদের পরীক্ষা করতে হচ্ছে বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে করোনার সবশেষ খবর। স্নেহা, নাজিম এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ থেকে শুনছিলাম করোনার সর্বশেষ পরিস্থিতি, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক আঞ্চলিক কর্মশালায় যোগ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যেমনটি বলছিলাম, উপদেষ্টা যুক্ত হয়েছেন, আপনি আমাদের জানাবেন গবেষণা অগ্রগতি নিয়ে কি বলছেন উপদেষ্টা? উপদেষ্টা কিন্তু সকালেই আমরা দেখেছি যে স্বাদুপানি কেন্দ্রে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন। এবং তিনি বলছেন যে বিজ্ঞানীরা দেশের সম্পদ, সেই সম্পদকে ধরে রেখে কাজে লাগিয়ে কিন্তু মাছ উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে, সেই বিষয়টি তিনি বলছিলেন। অর্থাৎ আমি এখন রয়েছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে রয়েছি। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই মৎস্য প্রাণী সম্পদ
মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন ফরিদা আক্তার, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন এবং তিনি তার বক্তব্যে বলছিলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বয় করে কিন্তু এই মাছ চাষের যে অগ্রযাত্রা সেটিকে কিন্তু ধরে রাখতে হবে, সেই বিষয়টি তিনি বলছিলেন। এছাড়াও বাংলাদেশের যে বিজ্ঞানীরা রয়েছেন, অর্থাৎ যারা মাছ বিলুপ্ত প্রজাতির মাছ যারা নিয়ে গবেষণা করে থাকেন এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা তিনি জানিয়েছেন এবং তারা বলছিলেন যে তাদেরকে কাজে লাগিয়ে এই যে গবেষণার অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে এই বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় কিন্তু ময়মনসিংহ জেলার যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা বিজ্ঞানী রয়েছেন ফিশারিজ ডিপার্টমেন্টের তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ জেলা মাছ উৎপাদনে কিন্তু আমরা জানি যে ময়মনসিংহ জেলা কিন্তু প্রথম, অর্থাৎ সেই মাছ উৎপাদনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে এই বার্ষিক গবেষণা কর্মশালায় কিন্তু যারা খামারি আছেন ময়মনসিংহের এই খামারিরাও অংশগ্রহণ করেছেন। আসলে এই কর্মশালায় অংশগ্রহণ করে আসলে আপনারা যে মাছ উৎপাদন করেন তৃণমূলে সেই উৎপাদন অগ্রগতি বাড়বে কিনা মনে করেন? আমরা আসলে প্রতি বছরেই জুন মাসে এরকম একটা প্রোগ্রাম হয়, আমরা সারা বছরে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যে রিসার্চগুলো করে আর আমরা ব্যক্তিমারি গার্জেন হ্যাচারি ওনারা যেভাবে রিসার্চ করি এই রিসার্চটার একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করি, কথা বলার জন্য কথা বলে সামনের বছরে আরও কীভাবে আরও অগ্রগতি করা যায়, মৎস্য সেক্টরে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, এর জন্য প্রতি বছরে এই প্রোগ্রামটা করা হয়। এতে আমাদের প্রতি বছরে ডে বাই ডে আমাদের সেক্টরটা মৎস্য সেক্টরটা উন্নতি হচ্ছে। এই খামারি বলছিলেন যে তারা মাছ উৎপাদনে আরো কিভাবে তাদেরকে সমৃদ্ধ করতে পারেন সেই বিষয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে এবং তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা জানি যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিগত কয়েক বছর ধরেই কিন্তু তারা বিলুপ্ত প্রজাতির মাছ কিন্তু মাছের যে জাত সেটি কিন্তু উদ্ভাবন করছেন, অর্থাৎ 64 প্রজাতির মধ্যে কিন্তু 41 প্রজাতির মাছ কিন্তু তারা ইতিমধ্যেই উদ্ভাবন করতে কিন্তু সক্ষম হয়েছেন এবং এর মধ্যে 19 প্রজাতির মাছ কিন্তু বিভিন্ন নদী নালাতে কিন্তু চাষ করা হচ্ছে। এই যে আজকে বার্ষিক গবেষণা পরিকল্পনা অগ্রগতি এবং বিগত বছরে যে আপনারা এই কর্মশালার আয়োজন করেছে সেখান থেকে আসলে চাষিরা কিভাবে উপকৃত হবে আপনি বলছেন? ধন্যবাদ। আসলে আমরা গবেষণার যে অগ্রগতি আজকে উপস্থাপন করা হবে, আমাদের যে প্রযুক্তিগুলো উদ্ভাবন হবে এই প্রযুক্তিগুলি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা গেলে মাছের উৎপাদন বাড়বে এবং চাষিরা উপকৃত হবে। বিলুপ্ত প্রজাতির এখন পর্যন্ত আসলে কত ধরনের মাছ আপনারা করেছেন? আমরা এ পর্যন্ত 41 প্রজাতির মাছ আমরা আমাদের খাবারের পাতে আমরা আনতে পেরেছি। এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা সবগুলা বিলুপ্ত প্রায় প্রজাতি যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং সবাই যেন মাছ খেতে পারে, এই লক্ষ্যেই আমাদের গবেষণা কাজ অব্যাহত আছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যিনি একজন কর্মকর্তা তিনি কিন্তু বলছিলেন 264 প্রজাতির মাছ কিন্তু ইতিমধ্যেই বিলুপ্তির পথে এবং সকল মাছ কিন্তু কিভাবে আসলে সেই মাছগুলোকে জাত উদ্ভাবন করে এবং ধরে রাখা যায় সেই বিষয়ে কিন্তু তারা তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ইতিমধ্যে চাষিদের কাছে কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন বিজ্ঞানীরা এবং সেই বিষয়ে গবেষণা অগ্রগতি নিয়ে কিন্তু আজকের এই আলোচনা এবং পর্যালোচনা সবাই কিন্তু বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি এসেছেন এবং তিনি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটিকে আরো বৃদ্ধি করতে সকল ধরনের সহযোগিতা করবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ময়মনসিংহ থেকে মৎস্য গবেষণা কর্মশালার সর্বশেষ পরিস্থিতি।